আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। আবারও রাজনীতিতে ফিরতে চান ডোনাল্ড ট্রাম্প। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ইঙ্গিত নর্থ ক্যারোলাইনার সমাবেশ থেকে। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে কড়াকড়ি শিথিলের সময় পেছানোর পরিকল্পনা ব্রিটেনে। 2 মাসের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ ভারতে। তুরস্কের মর্মর সাগর উপকূল সয়লাব রহস্যজনক ফেনায় সরিয়ে নেওয়া হয়েছে পর্যটকদের, সতর্কতা জারি। দূষণকে দায়ী করছেন পরিবেশবিদরা। দর্শক, শিরোনাম দেখছিলেন। এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। আবারও রাজনীতিতে ফিরবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইঙ্গিত দিয়েছেন 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ারও। স্থানীয় সময় শনিবার নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকান পার্টির দলীয় সমাবেশে তিনি অংশ নেন। গেল ফেব্রুয়ারির পর এই প্রথম প্রকাশ্যে কোনো সভায় তিনি অংশ নিলেন। এ সময় দেওয়া ভাষণে গেল নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন তিনি। এর পাশাপাশি সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচির। বলেন, এই স্বাস্থ্য বিশেষজ্ঞের ভুলের নীতির কারণেই যুক্তরাষ্ট্রে ছড়িয়েছে করোনা ভাইরাস। করোনা মহামারীর জন্য আবারও চীনকে দায়ী করেন ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের উচিত চীনের কাছ থেকে $10 ট্রিলিয়ন ক্ষতিপূরণ আদায় করা। শুধু যুক্তরাষ্ট্রই নয়, পুরো বিশ্ব আজ স্থবির করোনা ভাইরাসের কারণে। উহানের গবেষণাগার থেকে চীন ওই ভাইরাস ছড়িয়েছে। তাই সবার উচিত চীনের কাছ থেকে অন্তত $10 ট্রিলিয়ন ক্ষতিপূরণ নেয়া। ভাইরাস নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারাও ব্যর্থ হয়েছেন। করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার নিয়ে তোলপাড় চলছে ব্রিটেনে। কোভিডের ভারতীয় ধরনের প্রকোপ ঠেকাতে আবারও সর্বোচ্চ সতর্কতা গ্রহণের দাবি জানিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। ফলে 21 জুন কড়াকড়ি প্রত্যাহারের পরিকল্পনা থাকলেও তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। ব্রিটিশ স্বাস্থ্যকর্মী ম্যাট হ্যানকক জানিয়েছেন, কড়াকড়ি শিথিল ইস্যুতে স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে তিনি আলোচনায় বসবেন। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ ঠেকানোই মূল লক্ষ্য হবে বলে জানান তিনি। এই লক্ষ্যে গণটিকা কর্মসূচির ঘোষণা দিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী। যে কোনো মূল্যে দ্রুততম সময়ের মধ্যে নাগরিকদের 2 ডোজ টিকা নিশ্চিত করা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। আমাদের লক্ষ্য যে কোনো মূল্যে এই ডেল্টা ভ্যারিয়েন্টকে ঠেকানো। এজন্য যত দ্রুত সম্ভব সব নাগরিকদের 2 ডোজ ভ্যাকসিন নিশ্চিত করা হবে। 21 জুন পর্যন্ত যে কড়াকড়ি আরোপ করা হয়েছিল তা উঠিয়ে ফেলা হবে কিনা সেটা নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং কর্মকর্তাদের সাথে আলোচনায় বসব। তার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হবে কড়াকড়ির সময় বর্ধিত করা হবে কিনা। ভারতে আরও কিছুটা কমেছে করোনার দাপট। 24 ঘন্টায় দেশটিতে 2671 জনের মৃত্যু হয়েছে ভাইরাসে। নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে 1,14,000। দেশটিতে মহামারীতে প্রাণহানি 3,47,000-এর কাছাকাছি। মোট আক্রান্ত 2,88,00,000-এর বেশি। টানা 52 দিন সক্রিয় সংক্রমিতের সংখ্যা নেমেছে 15 লাখের নিচে। এই মুহূর্তে ভারতে করোনা পজিটিভ রোগীর সংখ্যা 14,85,000-এর কিছু বেশি। শনিবার দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে ছিল তামিলনাড়ু। রাজ্যটিতে 24 ঘন্টায় 443 জনের মৃত্যু, 21,400-এর বেশি সংক্রমিত শনাক্ত হয়েছে। প্রায় 3 মাসের মধ্যে সর্বনিম্ন করোনা পজিটিভ চিহ্নিত হয়েছে মহারাষ্ট্রে। কেরালায় কিছুটা বেড়েছে আক্রান্তের সংখ্যা। রাজ্যটিতে একদিনে 17,300-এর বেশি মানুষের দেহে মিলেছে করোনা ভাইরাস। এদিকে বিশ্বজুড়ে আরও 9,000-এর কাছাকাছি প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। মহামারীতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 37,35,700-র ওপরে। গত 24 ঘন্টায় সংক্রমিত শনাক্তের সংখ্যা কিছুটা কম ছিল। প্রায় 3,90,000 করোনা পজিটিভ রোগী চিহ্নিত হয়েছেন শনিবার। ব্রাজিলে এই দিন প্রাণহানি হয়েছে 1,650-এর ওপরে। প্রায় 65,500 মানুষের দেহে মিলেছে ভাইরাস। কলম্বিয়ায় মৃত্যু হয়েছে 532 জনের। আরেক লাতিন দেশ আর্জেন্টিনায় মারা গেছে 450-র বেশি। রাশিয়ায় দৈনিক মৃত্যু ছিল 400। যুক্তরাষ্ট্রে আরও 380 জনের মৃত্যুতে মোট প্রাণহানি 6,12,000 ছাড়িয়েছে। আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় প্রাণ গেছে কমপক্ষে 132 জনের। শনিবার উত্তরাঞ্চলীয় এক গ্রামে এই ঘটনা হয়। সোলহান নামের গ্রামটিতে রাতভর চলে সন্ত্রাসীদের তাণ্ডব। জ্বালিয়ে দেওয়া হয় বাড়িঘর, স্থানীয় বাজার। এখনও ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। জড়িতদের সন্ধানে চলছে নিরাপত্তা বাহিনীর অভিযান। শতাধিক মৃত্যুতে ঘোষণা করা হয়েছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বুরকিনা ফাসোয় প্রায় নিয়মিত এই ধরনের হামলা হয়, যার সাথে সাধারণত ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলোর সম্পৃক্ততা থাকে। সন্ত্রাস বিরোধী অভিযানে দেশটির নিরাপত্তা বাহিনীকে সহায়তা করে ফ্রান্সের সেনাবাহিনী। আঠালো এক জাতীয় ফেনায় সয়লাব ইস্তাম্বুলের মর্মর সাগর উপকূল।
বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়া এসব ফেনার কারণে সরিয়ে নেওয়া হয়েছে পর্যটকদের, সতর্কতা জারি করা হয়েছে। পরিবেশবিদরা বলছেন, দূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছানোর কারণেই এমনটি হয়েছে। এসব ফেনা পরিষ্কারে প্রশাসন কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান। ইস্তাম্বুলের মর্মসাগরের তীর যেন রীতিমতো পরিণত হয়েছে ভাগাড়ে। যতদূর চোখ যায় শুধু দেখা মেলে কফের মতো এমন ফ্যানার। গেল কয়েকদিন ধরে এমন দৃশ্য ইস্তাম্বুলের বিভিন্ন এলাকা জুড়ে। দুর্গন্ধযুক্ত এমন ফ্যানার কারণে সরিয়ে নেওয়া হয়েছে পর্যটকদের, বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের পর্যটন কেন্দ্র। অতিরিক্ত দূষণের কারণেই এমনটি হয়েছে। মানব বর্জ্য এবং কারখানার রাসায়নিক সাগরের পানিতে মিশে এমনটা হয়ে থাকতে পারে। শ্লেষ্মা বা কফের মতো এসব ফেনার কারণে ভয়ঙ্কর ঝুঁকিতে মর্মসাগরের জীববৈচিত্র্য। এটি মানবদেহের জন্য কতটুকু ক্ষতিকর তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। দূষণ কতটা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে তার প্রমাণ উপকূল জুড়ে এই ফেনা। গোল্ডেন হর্ন থেকে এই ফেনা পরিষ্কার করা সম্ভব হয়েছে। তবে মর্মর সাগর পাড়ের এই কফ জাতীয় ফেনা ছড়ানোই বেশি দুশ্চিন্তা। কৃষ্ণসাগরের বিস্তীর্ণ এলাকায় ছড়ানোর পরই মর্মর সাগরে এসেছে এই ফেনা, সন্দেহ করছি আমরা। প্রশ্ন উঠেছে, হঠাৎ করে কেন এত বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়েছে এমন ফেনা? দূষণের পাশাপাশি তাপমাত্রা বেড়ে যাওয়ায় এর কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কফের মতো এই ফেনাগুলো আগেই ছিল, যখন থেকে সাগর দূষণের কবলে পড়েছে তখন থেকেই। একদিকে যেমন রাসায়নিক বর্জ্য যেমন পানির সাথে মিশেছে, অন্যদিকে সম্প্রতি তাপমাত্রা বেড়েছে আবহাওয়ায়। তাই এই ধরনের কফের মতো ফেনা বেড়ে গিয়ে ছড়িয়েছে বিস্তীর্ণ এলাকায়। তুরস্কের মৎস্য সম্পদের বড় অংশ আসে এই উপকূলীয় এলাকা থেকে। এর পাশাপাশি পর্যটন স্পট হিসেবেও বেশ জনপ্রিয়। তাই পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে ৩০০টি দল, জানিয়েছে আঙ্কারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। কানাডায় আবাসিক স্কুলে আদিবাসী শিশু নিপীড়ন নিয়ে ক্যাথলিক গির্জাগুলোর নিরাপত্তায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ধর্মীয় গুরুদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, আবাসিক স্কুলের তত্ত্বাবধানকারী হিসেবে যথাযথ ভূমিকা পালন করা উচিত গির্জাগুলোর। দরকার প্রয়োজনীয় তথ্য প্রকাশ করে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো। 1831 থেকে 1996 সালের মধ্যে কানাডার আবাসিক স্কুলগুলোতে প্রায় 1.5 লাখ শিশুকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। ধর্ষণ সহ নানা নিপীড়নের শিকার হয় তারা। সম্প্রতি পুরনো এক স্কুল কম্পাউন্ডে 2 শতাধিক শিশুর দেহাবশেষ উদ্ধারের ঘটনায় দেশটিতে তোলপাড় শুরু হয়। Catholic Church in Canada is silent. গত কয়েকদিনে ক্যাথলিক গির্জাগুলোর নিরাপত্তায় আমার মতো অনেকেই অবাক হয়েছে। যে নেতৃত্ব প্রয়োজন ছিল তা দেখাচ্ছেন না ধর্মগুরুরা। আমি আশা করব গির্জাকে আদালতের মুখোমুখি করার আগেই মুখ খুলবেন তারা, সত্য স্বীকার ও প্রয়োজনীয় তথ্য প্রকাশ করবেন। কারণ অতীত থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যতের বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এবার স্কুইড আর অণুজীব টার্ডিগ্রেড পাঠালো নাসা। শনিবার ISS-এ পৌঁছেছে স্পেসএক্সের মহাকাশযান ড্রাগন। নাসার এই কার্গো ফ্লাইটে পাঠানো হয় 130টি স্কুইড ও 5000 টার্ডিগ্রেড। মহাশূন্যে প্রাণীর সাথে অণুজীবের সম্পর্ক ও অভিযোজন নিয়ে গবেষণার লক্ষ্য নাসার বিজ্ঞানীদের। কেনেডি স্পেস সেন্টার থেকে বৃহস্পতিবার মহাশূন্যে পাঠানো হয় স্পেসএক্সের নভোযান ড্রাগন। শনিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায় এটি। 3300 কেজি পণ্য নিয়ে যায় ড্রাগন। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে সামুদ্রিক প্রাণী স্কুইড ও অণুজীব টার্ডিগ্রেড। ববটেল প্রজাতির স্কুইডের বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের মতোই। দৈর্ঘ্য মাত্র 3 মিলিমিটার। অন্ধকারে শরীর থেকে আলোর বিচ্ছুরণ হয় এদের। আর অণুজীব টার্ডিগ্রেডের আছে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার আশ্চর্য ক্ষমতা। 2007-এ প্রথম মহাকাশ ঘুরে এসেছিল টার্ডিগ্রেড। এবার স্কুইডের সাথে পাঠানোর লক্ষ্য হলো মহাকাশে প্রাণীর সাথে জীবাণুর সম্পর্ক গবেষণা। প্রতিকূল পরিবেশে কেমন প্রতিক্রিয়া দেখায় কিংবা কিভাবে খাপ খাইয়ে নেয় তা জানতেই চালানো হচ্ছে পরীক্ষা। এবারের ফ্লাইটে 37টি বিষয়ে পরীক্ষার জন্য প্রয়োজনীয় জিনিস ও যন্ত্রপাতি পাঠানো হয়েছে। চারাগাছ ও শস্য বীজও আছে এ তালিকায়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো স্কুইড ও টার্ডিগ্রেড পাঠিয়েছি। এই জীবাণুগুলো উচ্চচাপ, অত্যাধিক তাপমাত্রা আবার খুব ঠান্ডার মধ্যেও বেঁচে থাকে। আমরা দেখতে চাই মহাকাশে টিকে থাকতে তারা কি করে। নাসার এই চালানে মরিচ গাছ আর তুলার বীজও আছে। পাঠানো হয়েছে 3 সেট সোলার প্যানেল। স্টেশনে থাকা 7 নভোচারীর পছন্দের খাবারের জন্য পাঠানো হয়েছে লেবু, পেঁয়াজ, অ্যাভোকাডো আর চেরি টমেটো। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
মার্কিন নিষেধাজ্ঞা আর রুহানি সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনায় উত্তাল ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্ক। শনিবার 7 পদপ্রার্থী অংশ নেন ওই বিতর্কে। এর মধ্যে 5 জনই রক্ষণশীল হিসেবে পরিচিত। এ সময় নেতারা প্রেসিডেন্ট হাসান রুহানির কর্মদক্ষতা নিয়ে ব্যাপক সমালোচনা করেন। তার অদক্ষতায় দেশটির অর্থনীতির ধ্বংসের দ্বারপ্রান্তে এমন অভিযোগও আসে। মার্কিন নিষেধাজ্ঞা ও পশ্চিমাদের সাথে সম্পর্কের তিক্ততা বাড়ানোর জন্য দায়ী করা হয় রুহানিকে। বিশ্লেষকরা মনে করছেন, এবারের নির্বাচনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির সমর্থকরা আরও শক্তিশালী হবে। প্রেসিডেন্টের টুইট মুছে দেয় টুইটার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করল নাইজেরিয়া। নির্দেশ অমান্যকারীদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সরকার। গত বুধবার প্রেসিডেন্ট মুহাম্মদু বুখারির বিতর্কিত একটি মন্তব্য মুছে দেয় টুইটার। সেখানে সরকারের বিরোধিতাকারীদের পরোক্ষভাবে হত্যার হুঁশিয়ারি দেওয়া হয়। মুহূর্তে ওই টুইট ভাইরাল হয়ে যায়। কিছুক্ষণ পরই মাইক্রো ব্লগিং সাইটটির নীতি লঙ্ঘনের দায়ে ডিলিট করে দেওয়া হয় সেই টুইট। আর শুক্রবার রাতেই টুইটারের অ্যাক্সেস বন্ধ করে দেয় দেশের মোবাইল অপারেটররা। তবে ভিপিএন সহ বিকল্প উপায় ব্যবহার করা যাচ্ছে। সে কারণেই কঠোর শাস্তির হুমকি দিয়ে বিবৃতি দিয়েছে প্রশাসন। সরকারের এমন পদক্ষেপে নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মহল। জনগণের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে বলে সমালোচনা করেছে মানবাধিকার কর্মীরা। আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে আল জাজিরার এক সাংবাদিক গিভারা বুদেইরাকে। শনিবার পূর্ব জেরুজালেমের কাছে বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় তাকে আটক করে ইসরায়েলি পুলিশ। এ সময় তার সাথে থাকা ক্যামেরা সহ বেশ কয়েকটি যন্ত্র ভেঙে ফেলে নিরাপত্তা বাহিনী। এরপরই গিভেরিকে নেওয়া হয় নিরাপত্তা বাহিনীর হেফাজতে। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। অবশেষে মুচলেকার বিনিময়ে তাকে মুক্তি দেয় ইসরায়েল। আগামী 15 দিন শেখ জাররাতে যাবেন না, এই শর্তে মুক্তি পান গিভারা বুদেইরি। মুক্তির পর তিনি জানান, পুলিশ হেফাজতে তার উপর শারীরিক নির্যাতন করা হয়েছে। গেল মাসে গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় আল জাজিরার কার্যালয়। من كل التنظيمات 5 বছরের স্বর্ণোজ্জ্বল ক্যারিয়ারের ইতি টানল স্থলমাইন খোঁজা মাগাওয়া নামের ছোট্ট একটি ইঁদুর। কর্মজীবনে উদ্ধার করেছে প্রায় 100 মাইন ও অবিস্ফোরিত বোমা। প্রশিক্ষিত এই ইঁদুরের কল্যাণে প্রাণ বেঁচেছে বহু মানুষের। প্রতিদানে স্বর্ণপদকও মিলেছে ছোট্ট প্রাণীটির ভাগ্যে। বার্ধক্যজনিত কারণে অবসরে পাঠানো হয়েছে 7 বছর বয়সী ইঁদুরটিকে। ইঁদুরটির নাম মাগাওয়া। মূল আবাস আফ্রিকায় হলেও তার কর্মস্থল ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায়। মাটিতে পুঁতে রাখা মাইন বা বোমা শনাক্তে বেশ পারদর্শী এই ক্ষুদে প্রাণীটি। সালে জন্মের পর বেলজিয়ামের দাতব্য প্রতিষ্ঠান আপোপো তাকে বিস্ফোরকের উপর 1 বছরের প্রশিক্ষণ দেয়। এরপর ইঁদুরটিকে কম্বোডিয়ার মাইন অ্যাকশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়। পরের 5 বছর মাগোয়া শনাক্ত করে 71টি মাইন ও বেশ কিছু অবিস্ফোরিত বোমা। সুরক্ষিত করেছে গৃহযুদ্ধের ক্ষত বয়ে চলা কম্বোডিয়ার বিস্তীর্ণ এলাকা, যার প্রতিদান হিসেবে গেল বছর অর্জন করেছে বিশেষ স্বর্ণপদক। কম্বোডিয়ার বাসিন্দারা এখনও আতঙ্কে দিন পার করে। আগামী 5 থেকে 10 বছরের মধ্যে সেই শঙ্কা দূর করতে কাজ করছি। মাগাওয়া দারুণ অবদান রেখেছে গোটা টিমে। বোমা শনাক্তে মেটাল ডিটেক্টর কিংবা মানুষের চেয়ে দ্রুত কাজ করতে পারে ইঁদুরটি। শরীরের তুলনায় ওজন কম হওয়ায় মাইনের ওপর হেঁটে গেলেও বিস্ফোরণ হয় না। কম্বোডিয়ার মাইন অ্যাকশন সেন্টার বলছে, বয়স 7 বছর হলেও সেটাই মাগোয়ার বার্ধক্যকাল। এ কারণেই তাকে অবসরে পাঠানো হয়েছে। তার জায়গা নিতে সেন্টারে যোগ দিয়েছে একদল নবীন ইঁদুর। 70-এর দশকে গৃহযুদ্ধের সময় কম্বোডিয়া জুড়ে 60 লাখের বেশি মাইন পুঁতে রাখা হয়। বিভিন্ন সময়ে সেগুলো বিস্ফোরিত হয়ে প্রাণ গেছে 19,000-এর বেশি মানুষের। এসব মাইন শনাক্তে 90-এর দশক থেকেই ব্যবহার করা হচ্ছে প্রশিক্ষিত ইঁদুরদের। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও 2 জন। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানি ছড়িয়েছে 10 জেলায়। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, রাজধানী কলম্বো ও বন্যা কবলিত হয়েছে দুর্গত এলাকার অন্তত 5,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা। কাজ করছে নৌবাহিনীর 33টি টিম। বৈরী এই আবহাওয়ায় দেশের বিভিন্ন প্রান্তে ক্ষতির মুখে পড়েছে অন্তত 2.5 লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত প্রায় 800 বাড়িঘর, ফসলের মাঠ, রাস্তাঘাট ও ঘরবাড়ি সব মিলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা কর্তৃপক্ষের। বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টি চলছে ভারত মহাসাগরের এই দ্বীপ দেশটিতে।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ছড়িয়ে পড়েছে দাবানল। দুদিনের ব্যবধানে পুড়ে গেছে অন্তত 24 বর্গ কিলোমিটার এলাকার বনভূমি। ক্ষতিগ্রস্ত হয়েছে শস্য খামার এবং র্যাঞ্চ। এই অবস্থায় লোকালয়েও আগুন ছড়ানোর শঙ্কা কর্তৃপক্ষের। সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে ফিনিক্স, সুপিরিয়া সহ বেশ কয়েকটি এলাকায়। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4 শতাধিক কর্মী। বিমান থেকে ছড়ানো হচ্ছে পানি ও রাসায়নিক দ্রব্য। দাবানলের কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। চীনের ইউনান প্রদেশে লোকালয়ে বুনো হাতির পাল ঢুকে পড়ার ঘটনায় তোলপাড় চলছে। বেশ কিছুদিন ধরে বনাঞ্চল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে এই হাতির পাল। একসাথে প্রায় 16টি হাতি এই পালে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। বিশ্লেষকরা বলছেন, মূলত বাসস্থান ধ্বংস হয় বনভূমি ছেড়ে হাতিগুলো লোকালয়ের দিকে বেরিয়ে এসেছে। বুনো হাতিগুলোকে অভয়ারণ্যে ফিরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে ইউনান প্রদেশের বন বিভাগ। মোতায়েন করা হয়েছে প্রায় 700 নিরাপত্তারক্ষী। নজরদারি চলছে 14টি ড্রোন দিয়ে। এর আগে 2019 সালে একই এলাকায় বুনো হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে অন্তত 12 জনকে হত্যা করে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন নিয়ে রেসিং প্রতিযোগিতার আয়োজন করল রাশিয়া। শনিবার মস্কোতে এই আয়োজন করা হয়। রয়টার্সের ভিডিও ফুটেজে মস্কোর আকাশে বিভিন্ন আকারের ড্রোন উড়াতে দেখা যায় প্রতিযোগীদের। রাশিয়া জুড়ে ড্রোন উৎসাহীরা এতে অংশ নেয়। নিজেদের হাতে তৈরি যন্ত্রগুলো প্রদর্শনের সুযোগে কাজে লাগাতে নাম লেখায় এই খেলায়। কাজের ক্ষেত্র ছেড়ে এখন ড্রোন ব্যবহার হচ্ছে বিনোদন ও ক্রীড়ার মাধ্যম হিসেবেও। 2017 সালে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যারোনটিক্স FAI ড্রোন রেসিংকে অফিসিয়াল খেলার মর্যাদা দেয়। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।